হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করে সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। একজন 17 বছরের মেয়েকে ধর্ষণ ও মার্ডারের দায়ে দোষী সাব্যস্ত করা হয় বাড়ির ড্রাইভারকে। পাড়ার লোকেরা দর্শকের ফাঁসি জানিয়ে রাস্তায় আন্দোলন করে। লোকের মুখে এসব কথা শুনে ড্রাইভারের স্ত্রী তখন মানসিকভাবে ভেঙে পড়ে সুইসাইডের সিদ্ধান্ত নেয়। তাদের ঘরে ছোট্ট একটি মেয়ে, যার বয়স 7 বছর। এমন পরিস্থিতিতে মেয়েটির দায়িত্ব নিবে কে? বাবাকে বাঁচাতে 7 বছরের মেয়েটি একজন উকিল আঙ্কেলকে রিকোয়েস্ট করে যেন তার বাবার কেসটি উনি লড়েন। মেয়েটির দিকে তাকিয়ে উকিল আঙ্কেল না করতে পারেননি। তিনি কি কলকাতার স্বনামধন্য বক্স উকিলের সাথে এরকম একটি কেস লড়তে পারবেন? উকিল আঙ্কেল কি ওই মেয়েটির বাবাকে নির্দোষ প্রমাণ করতে পারবে, নাকি 17 বছরের যুবতীকে রেপ ও মার্ডারের অভিযোগে মেয়েটির বাবাকে ফাঁসি দেওয়া হবে, নাকি অন্য কেউ মেয়েটিকে রেপ ও মার্ডার করে ওই মেয়েটির বাবাকে ফাঁসিয়ে দিচ্ছে? শেষের দিকে এমন এক টুইস্ট অপেক্ষা করছে যা গল্পের মোড় ঘুরিয়ে দেবে। সো দেরি না করে আজকের এই গল্পটি শুরু করা যাক। এই সিরিজের নাম অ্যাডভোকেট অচিন্ত আই সিজন 2। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমাদের পাশে থাকবেন। গল্পের শুরু হয় কলকাতার রাস্তায় লোকের ন্যায়ের দাবি নিয়ে। পরাজিতাকে রেপ ও মার্ডারের অভিযোগে সবাই রণজয় দুলে নামে একজনের ফাঁসি চায়। লোকের মুখে এরকম অপকর্মের কথা শুনে রণজয়ের স্ত্রী মৌমিতা দুলে গায়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে নিজেকে। এদিকে তাদের মেয়ে নূপুর দুলে ঘরের বাইরে থেকে চিৎকার করে টুটুল মামাকে বিয়ের আসর থেকে নিয়ে আসে। টুটুল দা নূপুর দুলের মামা হয়। তারপর পাড়ার সবাই নূপুরের বাড়িতে গিয়ে দেখে তার মা মৌমিতা দুলে গায়ে আগুন দিয়ে পুড়ে চিৎকার করছে। দরজা ভেঙে দ্রুত সবাই তাকে নিয়ে হসপিটালে যায়। পাড়ার লোকেরা বলাবলি করতে থাকে, স্বামী যদি এরকম অপকর্ম করে তাহলে যে কোনো মেয়ে সুসাইড করবে। নূপুর দুলের পরিবারকে এই পাড়ায় কেউ রাখতে চায় না। এদিকে নূপুর দিলে কোনো উপায় খুঁজে না পেয়ে টুটুল মামার কাছে আশ্রয় নেয়। টুটুল মামা তাকে নিজের মেয়ের মতো আগলে রাখে। কোর্টের খাতায় টুটুলদার নাম অ্যাডভোকেট অচিন্ত আই। পাড়ার লোকেরা তাকে টুটুলদা বলে ডাকে। টুটুলদা বাইরে এসে দেখে নূপুর দুলেকে ঘেরাও করে সাংবাদিকরা ইন্টারভিউ নিচ্ছে। তার মা মৌমিতা দুলে কিভাবে কেন সুইসাইড করতে গিয়েছিল, এসব হুলস্থুল দেখে টুটুলদা তড়িঘড়ি করে নূপুর দুলুকে নিয়ে বাড়ি চলে আসে। এদিকে টুটুলদার বাবাও নূপুরকে তাদের বাড়ি রাখতে চায় না। নূপুর টুটুলদার বাবাকে বলে, আমার বাবা কাউকে কষ্ট দিতে পারে না, আমার বাবা একজন ভালো মানুষ। নূপুর টুটুলদাকে রিকোয়েস্ট করে বাবাকে যেন ফাঁসির দড়ি থেকে মুক্তি দেন। এদিকে কোর্টের বাইরে দেখা যায় সাংবাদিক সহ সব লোকেরা রণজয় দুলের ফাঁসি চাচ্ছে। নূপুর টুটুলদাকে বলে বাবার জন্য একটা চিঠি লিখে দাও। সে বলে আর টুটুলদা লিখতে থাকে। নূপুর বলে, বাবা তুমি ফাঁসি বয়ে পেয়েও না, আমি ঠাকুরকে বলে দিয়ে যেন কষ্ট না দেয়। মায়ের গায়ে পুড়ে গেছে, সব ঠিক হয়ে যাবে। 14 সেপ্টেম্বর সেদিন রাত্রে রণজয় বাড়ি ফেরার পর 8:30টায় তারা বিম দেখছিল। পরের দিন পুলিশ রণজয়কে ধরে নিয়ে যায়। এরপর বাবার সাথে নূপুরের আর দেখাই হয় নাই। এই কথা টুটুলদা একটা পয়েন্ট খুঁজে বের করে। রাত 8:30টায় তারা বিম দেখছিল, আর রাত 9টার দিকে দ্যুতি চ্যাটার্জি রেপ ও মার্ডার হয়েছে। আরো প্রমাণ জোগাড় করতে গিয়ে টুটুলদা বেরিয়ে পড়ে। এদিকে জেল পুলিশ রণজয়ের শেষ ইচ্ছে কি জানতে চায়। এ বলে দুধ দিয়ে মুড়ি মাখা খাবে। এটা নূপুর আর রণজয়ের ফেভারিট খাবার ছিল। তারপর পাড়ার লোকেরা টুটুলদার বাড়িতে হইচই শুরু করে। একজন রেপিস্টের মেয়ে নূপুর দুলে এই পাড়ায় থাকতে পারবে না। গীতা রায় তাদেরকে বলে একদিন পর তারা নূপুরকে অন্য কোথাও রেখে আসবে। নূপুর বান্টিকে বলে, পাড়ার লোকেরা মনে হয় আর টুটুলদার সাথে আমাকে থাকতে দিবে না। বান্টি বললে টুটুলদা এসব ম্যানেজ করে নিবে। এদিকে রণজয় দুলের ফাঁসির সময় হয়ে গেছে, আগামীকাল ভোর 5:10 গীতা পাঠ করানোর পর রণজয়কে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়। ফাঁসি হবে 5:10। ঠিক তখনই কোর্ট থেকে নোটিশ চলে আসে, আজ রণজয় দুলের ফাঁসি হবে না। এই কাজটির মূলে টুটুলদাকে দেখা যায়। তাকে দেখে রণজয় শান্তি ফিরে পায়। নন্দিনী সিনহার অ্যাসিস্ট্যান্ট রেণুকা জানায় রণজয়ের ফাঁসি আর্জি জানিয়ে অচিন্ত আইস কেসটা রিওপেন করতে চাচ্ছেন, কিন্তু অচিন্ত আইসের বিপরীতে নন্দিনী সিনহা এই কেসটি লড়বেন। পাড়ার লোকেরা বলাবলি করে টুটুলদা নাকি নাম কামানোর জন্য কেসটা লড়ছে। তারা দ্যুতি চ্যাটার্জির জাস্টিসের দাবি জানায়। টুটুলদা বলে নূপুর দুলেও মায়ের যা, নূপুর দুলে কি তার বাবাকে ফিরে পাবে না? নন্দিনী সিনহার কাছ থেকে সাংবাদিকরা জানতে চায় রণজয়ের কি ফাঁসি হবে। নন্দিনী সিনহা বলে সে অপরাধ করলে আর কোর্টের দোষী সাব্যস্ত হলে ফাঁসি হবে। এই বীরের মধ্যে অচিন্ত আইস কালো বুরকা পরে কোর্টের মধ্যে রণজয়ের সাথে দেখা করতে চান। জেলার পুলিশ তাকে বলে এমন কেস নেন কেন, যাতে লোকের সামনে মুখ দেখাতেই লজ্জা লাগে। টুটুলদাকে সবাই এমন অপমান করছে যেন মনে হচ্ছে সে উকিলের যোগ্য নয়। টুটুলদা রণজয়ের সাথে দেখা করে নূপুরের চিঠি পৌঁছে দেয়। টুটুলদা রণজয়ের কাছ থেকে সেই রাত্রের ঘটনাটি পুনরায় জানতে চায়, যে রাতে দ্যুতি চ্যাটার্জি রেপ ও মার্ডার হয়েছে। রণজয় তাকে বলে সন্ধ্যা
7:30টায় দ্যুতি ম্যাডামকে নিয়ে বাড়ি ফিরে। প্রতিদিন সে 6টার সময় বাড়ি ফিরত। দ্যুতির মা তাকে জিজ্ঞেস করলে বলে আজ নাকি পিয়ানোর স্পেশাল ক্লাস ছিল, তাই বাড়ি ফিরতে দেরি হয়েছে। সেই রাতে দ্যুতির বাবা মা একটা পার্টিতে যায়। তারপর 9 তলায় রণজয়ের সাথে একজন বয়স্ক মহিলার দেখা হয়। তিনি বলেন, এই যে ওভার ডিউটি করছো তার জন্য কি আলাদা টাকা পাও? রণজয় বলে, দিদি সবসময় কি টাকার কথা ভাবলে হবে? রুমে গাড়ির চাবি রাখার সময় রাজবীর নামে একজনকে দ্যুতি ম্যাডামের রুমে উকি দিতে দেখে। তার সময় রণজয় দুলে দ্যুতিদের বাড়ি থেকে চলে আসে দোকান থেকে নিজের মেয়ের নুপুরের জন্য বইয়ের মলাট, পেন্সিল আর আর্ট পেপার নিয়ে বাড়ি চলে আসে। রণজয় মেয়ের সাথে বুতুম দেখে বইয়ের মলাট লাগাতে থাকে। তখন বাজে রাত 8:30। প্রতিদিন ওই সময় বুতুম শুরু হয়। সকালবেলা পুলিশ তাকে টেনে হিস্ট্রে বাসা থেকে নিয়ে যায় দ্যুতি চ্যাটার্জির রেপ ও মার্ডারের অভিযোগে। অথচ সে কিছুই জানতো না। এই কথাগুলো এতক্ষণ রণজয় দুলে টুটুল দাদাকে বলে। তারপর টুটুলদা বাড়ি চলে আসে। গান গাইতে গাইতে নূপুরকে ঘুম পাড়াতে থাকে। ঠিক তখনই হসপিটাল থেকে টুটুলদার কাছে কল আসে যে রণজয়ের স্ত্রী মৌমিতা দুলে আর বেঁচে নেই। এদিকে নূপুর আগামীকাল মায়ের সাথে দেখা করতে যাবে টুটুলদাকে জানায়। টুটুলদা কি করে বলবে যে ওর মা মারা গিয়েছে? তারপর গল্পের সিন চেঞ্জ হয়। নীনা চ্যাটার্জির রুমে এসে দেখেন তার মেয়ে মরে পড়ে আছে। পাশের ফ্ল্যাটের রাজবীর রণজয়কে সন্দেহ করে। তারা সবাই ভাবে দ্যুতিকে রেপ ও মার্ডার করে রণজয় পালিয়ে গেছে। পরদিন সকালে টুটুলদা নূপুরকে বলেন তার মা মারা গিয়েছে। রণজয়ের স্ত্রী মৌমিতা দুলে মারা যাওয়ায় নন্দিনী সিনহা চিন্তায় পড়ে যায়। সে ভাবতে থাকে বউ মরে গিয়ে বরকে বাঁচিয়ে দিবে না তো। তারপর নন্দিনী সিনহা রণজয়ের বিরুদ্ধে রেপ, হেনস্থা ও মার্ডারের মামলা জারি করেন। নীনা চ্যাটার্জি কমিশনার স্যারকে রিকোয়েস্ট করে রণজয়কে যেন অ্যারেস্ট করা হয়। পুলিশ তাকে জানায় রণজয় নাকি দ্যুতিকে রেপ করে ধারালো ছুরি দিয়ে 4 ইঞ্চি গলা কেটে ফেলেছে, কিন্তু ঘটনাস্থলে কোনো মার্ডার ওয়েপন পাওয়া যায়নি। তাই অচিন্ত আইস পুলিশ অফিসারকে ক্রাইম ইনভেস্টিগেশনটা ভালোভাবে খতিয়ে দেখতে বলেন। এদিকে নন্দিনী সিনহা মিসেস সেনকে নিয়ে চিন্তায় পড়ে যায়। সে নীনা চ্যাটার্জিদের পাশের ফ্ল্যাটেই থাকে। মিসেস সেন টুটুলদাকে সবকিছু খুলে বলে নীনা চ্যাটার্জির একজন বিল্ডারের সাথে অ্যাফেয়ার রয়েছে। কিছুদিন পর দ্যুতি আর এশা রায় গ্রাজুয়েশন কমপ্লিট করার জন্য লন্ডনে যাবার প্রস্তুতি নেয় তার দাদার কাছে। দ্যুতি আর এশা রায় বেস্ট ফ্রেন্ড ছিল। নীনা চ্যাটার্জি গভর্নমেন্টের একটা উঁচু পদে চাকরি করে, তাই সব সময় দিমাগ নিয়ে চলাফেরা করে। গল্পের সিন পরিবর্তন হয়ে টেপ টেনিসের মাঠে নিয়ে যাওয়া হয়। এশা রায় রাজবীরকে বলে চাইলেও দ্যুতি কখনো ফিরতে পারবে না। তুমি যা বলবে আমি তাই শুনবো, প্লিজ আমাকে আর স্টপ করো না। তাহলে কি রাজবীর আর এশা রায় মিলে দ্যুতি চ্যাটার্জিকে মার্ডার করিয়েছিল? এসব কথা আড়াল থেকে টুটুলদার গোয়েন্দা ভীমদা শুনে ফেলে। অ্যাডভোকেট অচিন্ত আইসকে কোর্টে অনেকগুলো উকিল বলে, যার সাথে তুমি পক্সো কেস লড়ছো সেই পক্সোর গুরু। তাদের কথায় অচিন্ত পাত্তা না দিয়ে নন্দিনী সিনহার হিয়ারিং শুনতে যায়। নন্দিনীর কথা শুনে অচিন্ত উপায় খুঁজে না পেয়ে উঁচু মাপের উকিল সীতারাম গাঙ্গুলির সাথে দেখা করে। এদিকে নন্দিনী সিনহা তার সহকারী অ্যাসিস্ট্যান্ট রেণুকাকে জানায় নতুন করে একজনকে উইটনেস বক্সে নাম লিখেছেন, তার কাছে যেন কোর্ট থেকে সম্মান পাঠিয়ে দেওয়া হয়। সীতারাম গাঙ্গুলি অচিন্তকে বলেন নন্দিনী সিনহা সেকশন 302, 307 ও 365A এবং 365 অনুযায়ী রণজয়ের উপর রেপ, মার্ডার এবং হেনস্থার মামলা জারি করবে, যাতে রণজয়ের কঠিন বিচার হয়। অচিন্ত তখন সীতারাম গাঙ্গুলিকে জানায় রণজয়ের ফাঁসি আটকে কি 10 বছরের জেল করা যায় না? গাঙ্গুলি স্যার বলেন ভারত সরকার 2018 সালের পর থেকে পক্সো আইন অনুযায়ী রেপ, মার্ডার, হেনস্থাকারীকে ফাঁসির অর্ডার জারি করে। সীতারাম গাঙ্গুলি তাকে আরো একটি পরামর্শ দেন যে নন্দিনী সিনহা অনেক খতিয়ে ঘটনাগুলো দেখে, তুমি নিজেও ঘটনাগুলো আরো কিছু ডকুমেন্ট কালেক্ট করো যাতে রণজয়কে বাঁচানো সম্ভব। এদিকে টুটুলদার বাড়ির সামনে পাড়ার লোকেরা রণজয়ের ফাঁসির দাবি জানায়। টুটুলদা নূপুরকে তার বাড়িতে রাখায় টুটুলদাকেও নাকি তারা পাড়ায় থাকতে দিবে না। সবাই মিলে আন্দোলন করে বলে পাড়ায় থাকতে গেলে কিছু নিয়ম কানুন মানতে হবে। টুটুলদার বাবা তখন ওদেরকে বলে এসব নিয়ম কানুন শেখাতে এসো না, ছোটবেলা থেকেই এই পাড়ায় বড় হয়েছে। তারা হুমকিও দেয় নূপুরকে নাকি উধাও করে দেবে। তারপর গীতা রায় আসেন, যিনি একজন পুলিশ অফিসার, আবার টুটুলদার স্ত্রীও। তিনি নূপুরকে একটা স্প্রে দেন, কেউ তাকে ডিস্টার্ব করলে এটা যেন তাদের মুখে মারে। যেদিন দ্যুতি রেপ হয়েছিল সেদিন স্কুলের পর টেপ টেনিস খেলতে যায়। এশা রায় রাজবীরকে দেখে বলে ও যদি আমার প্রতিবেশী হতো, কিন্তু দ্যুতি রাজবীরকে পাত্তা দেয় না তার প্রতিবেশী হওয়ার সত্ত্বেও। তারপর দুজনে পিয়ানো শিখতে যায়। দ্যুতির সবচেয়ে ভালো লাগে পিয়ানো ক্লাস। টুটুলদা জানতে চায় দ্যুতির কি স্কুলে প্রেম ছিল।
সে টুটুলদাকে বলে শাগনিক বুস ছিল ওদের পিয়ানো ক্লাস টিচার। মঙ্গল, বৃহস্পতি আর শনিবার তাদের পিয়ানো ক্লাস হতো। শাগনিক বুসের উপর নজরদারি করার জন্য টুটুলদা ভীমকে পিয়ানো ক্লাসে পাঠিয়ে দেয়। ভীম ছিল অনেক ফানি আর বুদ্ধিমান গোয়েন্দা। শাগনিক বুসকে খুঁজে না পেয়ে কান্না করে ম্যাডামের কাছ থেকে নাম্বার নিয়ে চলে আসে। মন্দিরে একজন কাকিমা টুটুলদাকে বলে, তোমার বাড়িতে তো মেয়ে নেই, এজন্য মেয়েদের সম্মান বুঝো না। সে কাকিমাকে বলে, আমার বাড়িতে মা তো আছেন। কাকিমা তখন তাকে বলে, দেয়ালের মা কালীর ছবি টাঙ্গিয়ে রাখলেই হয় না। এই কথা শুনে টুটুলদা নতুন একটা ক্লু খুঁজে পায়। তাড়াহুড়ো করে সেখান থেকে বাড়ি চলে আসে। তারপর দুতিদের বাড়িতে নূপুরের পরিবার সহ যে পার্টি হয়েছে তার কিছু ছবি অ্যালবাম থেকে কালেক্ট করে। নূপুর যখন মায়ের কথা বলছে তখন দরজার ওপাশ থেকে মায়ের কান্নার আওয়াজ শুনতে পায়। রাতে টুটুলদা আর নূপুর রাস্তায় যখন বেরো, কয়েকটা গুন্ডা তাদের ঘেরাও করে টুটুলদাকে নিয়ে যাবে। ঠিক তখনই নূপুর স্প্রে দিয়ে সবার চোখ ঝাপসা করে দেয়। তাদের আওয়াজ শুনে গীতা রায় আর ভীমদা এসে গুন্ডাদের বেদর পিটানি দিতে থাকে। সেই মুহূর্তে গীতা রায় আর টুটুলদা রোমান্টিক সিন চলে আসে। ভীমদা নূপুর তাদের এরকম সিচুয়েশন দেখে অনেক মজা নেয়। রাতে টুটুলদার কাছে কোর্ট থেকে একটি চিঠি আসে। এই চিঠিটি দেখে সে হতভম্ব হয়ে পড়ে। দ্যুতি চ্যাটার্জির রেপ এবং মার্ডার কেসটা আজ ফার্স্ট হিয়ারিং। নন্দিনী সিনহা এই কেসের প্রসিকিউশন লয়ার আর অ্যাডভোকেট অচিন্ত আইজ হলেন ডিফেন্স লয়ার। যে কখনো পক্সো ল অ্যাপ্লাই করেনি সে কি পারবে নন্দিনী সিনহার সাথে এই কেসের শেষ অবধি পর্যন্ত লড়ে যেতে? নন্দিনী বলেন, মেয়েরা সাধারণত রেপ হয় রাতে কোথাও বেরোলে কিংবা ছোট জামা কাপড় পরলে। এসবের কিছুই তো দ্যুতি চ্যাটার্জি করেননি। স্কুল ড্রেস পরা অবস্থায় নিজের বাসায় তাকে রেপ্ট করা হয়। এই মেয়েগুলো বেশিরভাগ সময় রেপ্ট হয় নিজেদের চেনা পরিচিত আত্মীয় কিংবা বাড়ির কোনো ড্রাইভারের দ্বারা। নন্দিনী সিনহার স্পষ্ট ধারণা দ্যুতি চ্যাটার্জিকে রেপ্ট করে তাদের বাড়ির ড্রাইভার রণজয় দুলে। নন্দিনী বলেন, এরপর হয়তো কোনো মেয়ে পাওয়া যাবে না বিয়ে করার জন্য, কারণ মেয়েরা 18 বছর পূর্তি হওয়ার আগেই রেপ এবং মার্ডারের শিকার হয়। তিনি এই বর্বরতা বন্ধ করার আর্জি জানান। অ্যাডভোকেট অচিন্ত আইজ ওনারকে জানান। বিজয় কিওয়ারি 20 বছর জেল খাটার পর জানা যায় উনি নির্দোষ। আনন্দ মিশ্র ফাঁসি হয়ে যাওয়ার পর জানা যায় উনি নির্দোষ। এই নামগুলো বেড়েই চলেছে। তাহলে কি এরকম একটা কেসের মধ্যে দিয়ে রণজয়কে ফাঁসানো হয়েছে? এই কেসের মূল তদন্ত না হওয়া পর্যন্ত রণজয় ফাঁসি থেকে মুক্ত থাকবে। নন্দিনী সিনহা অচিন্তকে বলেন, গত 13 সেপ্টেম্বর রণজয় দুলে তার স্ত্রী মৌমিতার মধ্যে একটা ঝামেলা হয়েছিল। এই ঘটনাটি যেন সে খুলে বলে। রাতের বেলা মৌমিতা দুলে নূপুরকে নিয়ে বাপের বাড়ি যেতে চাচ্ছিলেন, কিন্তু রণজয় তাকে এত রাত্রে যেতে দিতে চাইছেন না। এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। নন্দিনী ওনারকে জানায়, রণজয় যদি কারোর সঙ্গে কথা বলার সময় অস্বস্তি বা অপমান বোধ করে তাহলে সে নাকি তাকে খুন করে দিতে পারে। তাই দ্যুতি রণজয়ের সঙ্গে সেক্স করতে না চাওয়ায় সে তাকে রেপ করে মার্ডার করেছে। ডক্টর সাধুকা জানান, দ্যুতির সঙ্গে রণজয়ের দস্তাদস্তির সময় দ্যুতির কাছ থেকে যে সিমটম পাওয়া গেছে তা রণজয়ের সাথে ম্যাচ করেছে। ডক্টর সাধুকা 5 ঘন্টার মধ্যে পোস্টমর্টেম রিপোর্ট দিয়েছেন। এই কথা থেকে স্পষ্ট বোঝা যায় এখানে কোনো গাফিলতি রয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট পেতে 2 থেকে 3 দিন সময় লাগে। আজকের 14 সেপ্টেম্বর রাত 9টার দিকে দ্যুতি ম্যাডামের রুম থেকে রণজয় দুলেকে সে তাড়াহুড়া করে নিচের দিকে নামতে দেখেছিল। এদিকে বাড়ির কোনো সিসিটিভিও কাজ করছিল না সেদিন। পুলিশ অফিসার ক্রান্তি ঘটনাস্থলে গিয়ে কোনো মার্ডার ওপেন খুঁজে পাননি। অচিন্ত আইজ ক্রান্তি স্যারকে বলেন, কোন এভিডেন্সের ভিত্তিতে আপনি রণজয়কে অ্যারেস্ট করাচ্ছেন? নন্দিনী সিনহা জানায়, হানি সিং তাদের বাড়ির দারোয়ান। সে দেখেছে রণজয়ের পর ওই ফ্ল্যাট থেকে আর কোনো লোক বাইরে আসেনি। আজকের মতো হিয়ারিং এখানেই শেষ হয়। বাসায় ফিরে টুটুলদা গীতা রায়কে বলেন, নন্দিনী সিনহা এত বড় মাপের উকিল, তার সাথে পেরে উঠতে পারছি না। গীতা রায়ের বিশ্বাস টুটুলদা রণজয়কে নির্দোষ প্রমাণ করবে। এদিকে কমিশনার আর তার সহকারী নেক্সট হিয়ারিং এর আগে রণজয়কে জেলের ভিতর মেরে দেবে। দুজন লোক জেলের মধ্যে ঢুকে রণজয়ের গলা চেপে ধরে মেরে ফেলে। অভিমান নিয়ে নূপুর বলে, টুটুল মামা, মায়ের মতো বাবাও মারা গেছে, এজন্য দেখতে দিচ্ছেন। জেলার জানায়, তোমার বাবা এখনো বেঁচে আছেন। একথা শুনে তাদের মনে স্বস্তি ফিরে আসে। গার্ড যখন ভীমদাকে নিয়ে ব্যস্ত, ওই মুহূর্তে টুটুলদা ফ্ল্যাটে ঢুকে পড়ে। সুযোগ মতো কয়েকটা ছবি তুলে নেয় যাতে নেক্সট হিয়ারিং এর রণজয়কে নির্দোষ প্রমাণ করতে পারে। গণেশ মাইতি জানায়, 14 সেপ্টেম্বর রাত্রে যেদিন দ্যুতি রেপ ও মার্ডার হয়েছিল সেদিন রণজয় নূপুরের জন্য আমার দোকান থেকে বইয়ের মলা, পেন্সিল আর আর্ট পেপার নিয়ে 8:30 নাগাদ বাড়ি চলে যায়। নন্দিনী যখন গণেশ মাইতিকে বলেন ঠিক সেই মুহূর্তে দোকানে আর কে উপস্থিত ছিল, একথায় কোনো জবাব গণেশ মাইতির কাছে পাওয়া যায়নি।
তারপর ওয়েটনেস বক্সে বিশ্বজিৎ বাবুকে ডাকা হয়। তিনি বলেন 17 অক্টোবর রাত্রে এস রায়দের বাসায় পার্টি হচ্ছিল। তখন কয়েকটা ছেলে দ্যুতি চ্যাটার্জিকে জোর করে সিগারেট খাওয়াতে চাচ্ছিল। এটা দেখে রণজয় ছেলেগুলোকে থাপ্পড় দিয়ে তাড়িয়ে দেয়। এদিকে মিসেস সেন এর বক্তব্য অনুযায়ী সেদিন রাত 9টায় অন্য একজন লোক তাড়াহুড়ো করে দ্যুতি চ্যাটার্জির রুম থেকে পালিয়ে যাচ্ছিল। নন্দিনী সিনহা মিসেস সেনের চোখের পাওয়ার চেক করে দেখেন তার কথায় ভুল রয়েছে। ওয়েটনেসদের বক্তব্য গরমিল হওয়ায় অচিন্ত আইস জজের কাছে কিছুটা সময় চান। নন্দিনী বলেন যা সত্যতায় প্রমাণিত হবে, এত সময় নিয়ে কি হবে। অচিন্ত স্যারের রিকোয়েস্টে জজ সাহেব একটি হিয়ারিং ডেট দেন। এদিকে কোর্টের বাইরে সাংবাদিকরা অচিন্ত আইসকে অপমান করতে থাকে। তাদের কথায় অচিন্ত কোনো পাত্তা দেয় না। গীতা রায় আর ভীমদা রেশবের কনস্ট্রাকশন সাইট থেকে একটা ছেলেকে অ্যারেস্ট করে। বাসায় সবকিছু ঠিকঠাক থাকলেও শুধুমাত্র একটি টেবিল চেঞ্জ হয়েছে। অচিন্ত পুলিশ অফিসারকে বলেন দ্যুতির ঘর ছাড়াও আরো 3টি দরজা দেখা যাচ্ছে। দ্যুতির রুমে কেউ না থাকলেও অন্য রুমে কেউ না কেউ তো ছিল। নন্দিনী বলে তাহলে কি রণজয় দ্যুতিকে রেপ করার পর অন্য কেউ মার্ডার করে দিয়েছিল? অচিন্ত বলে তা সম্ভব হতেই পারে। গীতা ম্যাডাম এশা রায়ের সাথে কথা বলে জানতে পারলেন রাজবীর তাকে ব্ল্যাকমেল করছে সেক্সুয়াল ফেভার্সের জন্য। রাজবীর সবসময় দ্যুতিকে আইহোল দিয়ে ফলো করত। দ্যুতি চ্যাটার্জির যে অ্যাফেয়ার ছিল এই কথা রাজবীর জেনে যায়। এজন্য দ্যুতির ওপর আরো নজরদারি করত সে। এশা জানায় দ্যুতির সাগ্নিক বুসের সাথে অ্যাফেয়ার ছিল। সাগ্নিক বুস পিয়ানো ক্লাস টিচারের ফোনের লোকেশন সেদিন রাত 8:30 থেকে 9টা পর্যন্ত দ্যুতিদের বাড়িতে দেখা যায়। নীনা চ্যাটার্জিদের বাসায় আগে যে কাছের টেবিল ছিল সেটা সরিয়ে এখন নতুন একটি টেবিল রাখা হয়েছে। নীনা ম্যাডাম বলেন পুরনো টেবিলটা ভেঙে যাওয়ায় নতুন টেবিলটি আনা হয়েছে। তারপর অচিন্ত নীনা চ্যাটার্জির কাছে তার ছেলের কথা জানতে চাইলে উনি বলেন দেবাংশ চ্যাটার্জি লন্ডনে আছে, কিন্তু গতকাল পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে আন্ডার কনস্ট্রাকশন সাইট থেকে। তাকে আদালতে হাজির করা হয়। নীনা চ্যাটার্জি ছেলেকে দেখে বলেন প্লিজ ওকে যেতে দিন, ও অনেক বেশি অসুস্থ। পুলিশ তাকে যেখান থেকে উদ্ধার করে সেখানে ধুলাবালি ভরা ছিল। গত এক সপ্তাহ আগে লন্ডন থেকে বাড়ি আসে। নন্দু হালদার 1 সপ্তাহ আগে দেবাংশ চ্যাটার্জিকে বাড়ি আসতে দেখেছিল। যেদিন দ্যুতি চ্যাটার্জির মার্ডার হয় সেদিন রাত 9টা নাগাদ দেবাংশ চ্যাটার্জি বাড়িতে ঢুকে। পর থেকে তাকে আর কখনো দেখা যায়নি। কি সাগ্নিক বুশ দ্যুতিকে মার্ডার করে পালিয়ে যাচ্ছে? সাগ্নিক বুশ বলে দ্যুতির সাথে তার জাস্ট অ্যাফেয়ার ছিল। সে এখান থেকে চাকরি ছেড়ে কল্যাণী যাচ্ছিল। তখন বাড়িতে কেউ ছিল না, ওরা দুজন ছাড়া। দুজন মিলে রোমান্টিক কেমিস্ট্রি ক্লাস করছিল। ঠিক সেই মুহূর্তে দ্যুতির দাদা তাদের অশ্লীল কাজ দেখে ফেলে। তারপরও সে বোনকে কিছুই বলে না। এদিকে অচিন্ত দেবাংশ চ্যাটার্জিকে জোর করে আপনার বোন যে পরিবারের সম্মান নষ্ট করেছে, আপনার মা যে অপমান হয়েছেন, এতে কি আপনার রাগ উঠেনি? সে বলে না। যখনই তার বোন প্রেমিককে সাপোর্ট করার কথা বলেছিল তখনই দেবাংশ চ্যাটার্জির রাগ উঠে তাকে একটা থাপ্পড় দেয়। ঠিক তখনই দ্যুতি কাছে টেবিলের উপর পড়ে ভাঙা টুকরো দ্যুতির গলা কেটে যায়। একটা থাপ্পড়ের কারণে নিজের বোনকে এভাবে খুন করে কান্নায় ভেঙে পড়ে। এতক্ষণে প্রমাণিত হয় দ্যুতির আসল খুনি। তারপর ভাঙ্গা কাছের টেবিলটি তারা সরিয়ে দ্যুতিকে খাটের উপর রাখে, যাতে কেউ দেখলে বিশ্বাস করে দ্যুতিকে কেউ রেপড এবং মার্ডার করে পালিয়ে গিয়েছে। বাড়ির সিকিউরিটি পুলিশ অফিসারের মুখ টাকা দিয়ে বন্ধ করে দেয়। তারা প্ল্যান মাফিক রণজের ওপর দোষ চাপিয়ে দেয়। অ্যাডভোকেট অচিন্ত আইস বলে নীনা চ্যাটার্জি শুধু নিজের মেয়ের কথাই ভাবলেন, একবারও রণজয় দুলে এবং মমিতা দুলের মেয়ে নুপুরের কথা ভাবলেন না। গরিব বলে তাদের কি কোনো আত্মমর্যাদা নেই? তাদের কি বেঁচে থাকার অধিকার নেই? এদিকে কোর্টের বাইরে নুপুর দিলে তার বাবার জন্য অপেক্ষা করছে, আর ওপারে দ্যুতি চ্যাটার্জি ও জাস্টিসের অপেক্ষা করছে। জজ সাহেব তখন নীনা, সৌরভ আর দেবাংশ চ্যাটার্জিকে কাস্টাডিতে পাঠানোর নির্দেশ দেন এবং সম্মানের সহিত রণজয়কে বেকসুর খালাস ঘোষণা করেন। নন্দিনী সিনহা মুগ্ধ হয়ে অচিন্ত আইসকে বলেন আপনি আবারও পুরুষের প্রতি ভালোবাসা বাড়িয়ে দিলেন। দুজনের হ্যান্ডশেকের মাধ্যমে গল্পটি শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।